সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন মেডিটক আমার ডাক্তার আয়োজনে, স্পন্সরড বাই ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টার, যেখানে আপনারা পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভারের অত্যাধুনিক চিকিৎসা। দর্শক মন্ডলী, মেডিটকের লিভার কেয়ার অনুষ্ঠানের আজ 29তম পর্ব। এই 29তম পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হেপাটাইটিস ও এর প্রতিকার। লিভারে যে ভাইরাসগুলো রোগ সৃষ্টি করে বা হেপাটাইটিস করে থাকে, এর মধ্যে কিছু ভাইরাস রয়েছে যেগুলো বর্তমানে রোগ সৃষ্টি করছে, আবার কিছু কিছু ভাইরাস রয়েছে যেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করছে। আজকের অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়েই আলোচনা করব। দর্শক মন্ডলী, আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের দেশে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ মারা যাচ্ছে কিন্তু এই হেপাটাইটিস বি জনিত ভাইরাসের কারণে। অর্থাৎ এখন সময় এসেছে এই হেপাটাইটিস নিয়ে আমাদের সচেতন হবার। আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন, আমরা তার সাথে পরিচিত হব। আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর এর লিভার বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশের প্রখ্যাত লিভার গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, যিনি আসলে আমাদের দেশে একজন ইন্টারভেনশনাল হেপাটো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে অত্যন্ত সুনাম অর্জন করেছেন এবং দক্ষতার সাথে তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়া লিভার বিষয়ক বিভিন্ন গবেষণার সাথে তিনি জড়িত। এই যে করোনা দুর্যোগকালীন সময়টি চলছে, এই সময়েও কিন্তু তিনি হাসপাতালের পাশাপাশি রোগীদের কথা চিন্তা করে চেম্বার প্র্যাকটিসও অব্যাহত রেখেছেন। আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার এম সাইদুল হক স্যার। স্যার, আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর সামিউল, আপনাকেও আমি স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী এবং আমার প্রিয় ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সাথেই থাকুন। জি স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই আয়োজনটি মেডিটকের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ডাক্তার সাইদুল হক জুয়েল স্যারের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের যে বিষয়টি রয়েছে, এই বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো পরামর্শ যদি নেয়ার থাকে কিংবা যে কোনো জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে লাইভের কমেন্ট বক্সে করতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। স্যার, আমাদের আজকের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে হেপাটাইটিস এবং এর প্রতিকার। আমরা যদি অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই এই হেপাটাইটিস সম্পর্কে এবং এর যে ভাইরাস গুলো সম্পর্কে আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ ডক্টর সামিউল। হেপাটাইটিস যে একটি বিষয়ের আপনি উত্থাপন করেছেন, হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত একটি রোগ। তো লিভারের যে প্রদাহ হয়, এর ফলে কি হতে পারে? অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে এবং ক্রনিক হেপাটাইটিস হতে পারে। যখন লিভারে কোনো ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অ্যাকিউট হেপাটাইটিস হয়, অর্থাৎ সেই সময়টি যদি 6 মাসের অনধিক হয়ে থাকে, এই সময়ব্যাপী যে লিভারের রোগ হয় তাকে আমরা অ্যাকিউট হেপাটাইটিস বলি। আর ক্রনিক হেপাটাইটিস হলো যখন ভাইরাস দ্বারা লিভারের প্রদাহের ফলে যে রোগটি 6 মাসের অধিক কাল স্থায়ী হয় তাকে ক্রনিক হেপাটাইটিস বলি। তো এই অ্যাকিউট হেপাটাইটিস এবং ক্রনিক হেপাটাইটিস গুলো হয় সাধারণত 5 ধরনের ভাইরাস দিয়ে, বিশেষ করে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। তো এই 5 ধরনের ভাইরাস দিয়ে আমাদের দেহে লিভারের প্রদাহজনিত হেপাটাইটিস হয়ে থাকে। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি স্যার একটু শুরুর দিকে যাই, যে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি স্যার যে মানুষজন যখন রক্ত দিতে গিয়েছেন তখন হঠাৎ করে চিহ্নিত হয়েছে তার এইচবিএস এজি পজিটিভ, অথবা স্যার আমরা বিদেশ গমনের ক্ষেত্রে যখন তারা রুটিন চেক আপ করাতে যান, সেই ক্ষেত্রে অনেক সময় তারা দেখেন যে তাদের হেপাটাইটিস বি পজিটিভ এসেছে। এবং অনেক সময় স্যার অপারেশনের সময় আমরা দেখি যে রুটিন চেক আপ গুলো যখন করাচ্ছেন তখনও স্যার কিন্তু রোগীদের এইচবিএস এজি পজিটিভ আসছে। এখন স্যার প্রশ্নটি হচ্ছে যে তখন আসলে সেই ব্যক্তিগণ কি করবেন?
জি, ধন্যবাদ ডক্টর সামিউল। খুব প্রাসঙ্গিক এবং মূল্যবান একটি প্রশ্নের উত্থাপন করেছেন। সেটি হলো, আপনি অনেকগুলি সিচুয়েশনে এই যে এই ধরনের একটি আহ, বিস্ময়কর অবস্থা বা রোগীর কাছে খুব আতঙ্ককর একটি অবস্থা তৈরি হয় যখন রোগী জানতে পারে যে তার রক্তে লিভার ধ্বংসকারী হেপাটাইটিস বি ভাইরাসটি রয়েছে। এমনকি দেখা গিয়েছে কোনো ভালো চাকরির জন্য আবেদন করতে গিয়ে, বিশেষ করে ডিসিপ্লিন কোনো বাহিনীতে যে আবেদন জি। করতে গেল, সব যোগ্যতাই তার রয়েছে, শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসের জন্য সেই চাকরিটিতে আর প্রবেশ করতে পারলো না, তার হুম। অযোগ্যতা প্রমাণিত হলো। তো এই এতগুলো ব্যাপার যে রয়েছে, সেখানে এই যে হেপাটাইটিস বি ভাইরাস এর প্রাদুর্ভাব নিয়ে আমাদের কাছে আসেন রোগীগুলো, তো আমরা এই ধরনের রোগীদেরকে প্রথমে আশ্বস্ত করি যে না, এটি একটি দীর্ঘমেয়াদী এবং জটিল রোগ হলেও এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। এবং বর্তমান সভ্যতার উন্নয়নের সাথে সাথে এই চিকিৎসা এবং ঔষধ শিল্পের ব্যাপক উন্নয়নের ফলে অনেক আহ, ভালো এবং কার্যকরী এবং দীর্ঘমেয়াদী ওষুধ যেগুলি বের হয়েছে, যেগুলি দিয়ে আমরা সমূলে এই ধরনের রোগ নির্মূল করতে পারি। জি। স্যার ধন্যবাদ। স্যার, যেটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই যে হেপাটাইটিস বি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই হেপাটাইটিস বি ভাইরাসটি কি শরীরে ঢুকলেই আমরা সাথে সাথে আক্রান্ত হব? মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে এটি শরীরে ঢোকার সাথে সাথে কি আমরা উপসর্গ দেখতে পাবো? জি স্যার। জি, ধন্যবাদ। হেপাটাইটিস বি ভাইরাসটি শরীরে ঢোকার সাথে সাথেই উপসর্গগুলো প্রকাশ পায় না। বিশেষ করে অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে দেখা গেল ৩-৪ সপ্তাহ পরে এটির লক্ষণগুলি প্রকাশ পায়। আর ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে দেখা যায় প্রায় ৬ মাস পর বা ১ বছর বা ততোধিক কাল পরেও এর লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। আচ্ছা। স্যার, রোগীদের দিক থেকে যদি আমরা একটু বলি, সেই কথাগুলো নিয়ে আলোচনা করব। তার আগে স্যার, একজন দর্শক সাথে আমাদের প্রশ্ন করেছেন, আমরা ওনার প্রশ্নটি নিয়ে নিব। উনি স্যার বলেছেন যে স্যার, আমার ৫ বছর যাবৎ হেপাটাইটিস পজিটিভ। ১ বছর আগে দেখিয়েছি, সবকিছু ঠিক আছে, কিন্তু কিছুদিন যাবৎ পেটের ডান পাশে ব্যথা হচ্ছে। উনি এবং এখন এই ব্যথার জন্য স্যার আসলে উনি কি করতে পারেন, এবং এই অবস্থায় উনি আসলে কিভাবে স্যার প্রতিকার পেতে পারেন এই অবস্থা থেকে, আপনার কাছে জানতে চাচ্ছেন। জি, জি, ধন্যবাদ মিস সাহারা সাথী আপু। আপনি যথাযথই আপনার প্রশ্নটি উত্থাপন করেছেন। সেক্ষেত্রে আপনি বলেছেন যে ৫ বছর ধরে আপনি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আপনি এখানে উল্লেখ করেননি আপনি চিকিৎসা গ্রহণ করছেন কিনা বা অতীতে করেছেন কিনা। যদি চিকিৎসা গ্রহণ না করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সবসময় ফলো আপে থাকতে হবে। আর ফলো আপটি করবো এভাবে যে আমরা ৬ মাস পর পর একটি আলট্রাসোনোগ্রাফি করব, একটি আলফা ফেটোপ্রোটিন করব, এসজিপিটি করব, এইচবিইএজি করব, এন্ড হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পরীক্ষা করে দেখব ভাইরাসের অ্যাক্টিভিটি শরীরে রয়েছে কিনা। সাধারণত দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাস ক্রনিসিটি অর্থাৎ দীর্ঘমেয়াদী রোগের আবির্ভাব ঘটে এবং এর জটিলতাও হতে পারে। অনেক সময় দেখা যায় এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার, যে এটার চূড়ান্ত পরিণতি রয়েছে, এগুলো দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে এরকম ডান দিকে পেটের উপরিভাগে ব্যথা হতে পারে। তো আমি আপনাকে আতঙ্কিত হওয়ার জন্য এটি বলিনি, সাধারণত এগুলো হয় না এবং রেয়ার ক্ষেত্রেই হয়। আর আমি বলবো আপনার হয়তো দুশ্চিন্তা রয়েছে, পেটে গ্যাসের সমস্যা রয়েছে, এই জন্যই হয়তো এই সমস্যাটি দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি একজন ভালো গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের পরামর্শ মতো এই পরীক্ষাগুলো করে চিকিৎসা নিলে আমার মনে হয় ভালো হবে। জি। স্যার ধন্যবাদ। আরেকজন দর্শক মোহাম্মদ ওমর, দর্শক আপনাকে ধন্যবাদ। উনি স্যার প্রশ্ন করেছেন যে উনার বয়স ২৪ বছর, প্রায় ২ বছর ধরে শরীর ১০০ ডিগ্রির জ্বরের মতো গরম থাকে, কিন্তু আসলে উনার জ্বর নেই। শরীর অধিক গরম থাকার কারণে অস্বস্তি লাগে, এবং পর্যাপ্ত পানি খাওয়ার পরেও প্রায় সময় উনার প্রস্রাব হলুদ হচ্ছে। এটি কি আসলে হেপাটাইটিস বি অথবা লিভার সিরোসিসের কোনো লক্ষণ কিনা, আপনার কাছে স্যার জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক মোহাম্মদ ওমর। আপনার যেই অভিযোগগুলো করেছেন বা যেই লক্ষণ উপসর্গগুলোর কথা বলেছেন, সেটি আসলে হেপাটাইটিস বি ভাইরাস বা লিভার সিরোসিসের লক্ষণ নয়। সেক্ষেত্রে দেখতে হবে আপনি মানসিক উদ্বেগ, অস্থিরতা বা দুশ্চিন্তায় থাকেন কিনা। এটি একটি কারণ হতে পারে। আর রোগের দিক থেকে হাইপার থাইরয়েডিজম নামে একটি রোগ রয়েছে, যেখানে এরকম হতে পারে শরীরে তাপমাত্রা বেশি থাকতে পারে, অধিক ঘাম হতে পারে, অস্থিরতা থাকতে পারে।
যদি সেরকম মনে হয় তাহলে আপনি অবশ্যই একজন ভালো মেডিসিন বা গ্যাস লিভার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করে থাইরয়েড ফাংশন টেস্ট যেটি রয়েছে, বিশেষ করে TSH, এই পরীক্ষাটি করে আপনি খুব সহজেই জানতে পারবেন যে সমস্যাটি কি। জি স্যার, ধন্যবাদ। যেহেতু দর্শক স্যার হচ্ছে হেপাটাইটিস বির লক্ষণ বা উপসর্গ নিয়ে জানতে চাচ্ছিলেন, আমরা স্যার যদি আপনার কাছ থেকে এই লক্ষণ এবং উপসর্গগুলো প্রথমে জানি, তারপর স্যার আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিব স্যার। জি, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের যে লক্ষণ উপসর্গগুলি রয়েছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। হেপাটাইটিস বি ভাইরাস দুই ভাবে আমাদের লিভারে ক্ষতি সাধন করতে পারে। একটি হলো অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে, আর দ্বিতীয়টি হলো ক্রনিক হেপাটাইটিস। যদি অ্যাকিউট হেপাটাইটিস করে সেক্ষেত্রে জন্ডিস দেখা দিতে পারে, চোখ হলুদ, প্রস্রাব হলুদ হতে পারে, খাওয়ায় অরুচি, বমি বমি ভাব, হাত পা জ্বালাপোড়া, শরীর জ্বালাপোড়া, পেটের ডান দিকে উপরিভাগে অস্বস্তি, ব্যথা ব্যথা, জ্বর জ্বর অনুভব হওয়া ইত্যাদি সমস্যা। এবং অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে একটি বিস্ময়কর ব্যাপার হলো সেটি হচ্ছে মহান পরম করুণাময় মহান আল্লাহ এই অ্যাকিউট হেপাটাইটিস রোগীদেরকে সম্পূর্ণরূপে ভালো করে দেন। কিভাবে? যে এর ফলে যে এই অ্যাকিউট হেপাটাইটিসটি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং শরীরের মধ্যে প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যেটি সারা জীবন থাকে। অর্থাৎ একবার হেপাটাইটিস বি ভাইরাস যদি প্রাকৃতিক ভাবে হয়, অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং সেটা সারা জীবনই থাকে এবং আর কখনো হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা অ্যাকিউট হেপাটাইটিস হয় না। সেক্ষেত্রে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আর যেটি হলো দ্বিতীয়টি, সেটি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস এর লক্ষণ উপসর্গগুলো ততক্ষণ পর্যন্ত প্রকাশ পায় না যতক্ষণ না লিভার সিরোসিস হয়ে যায় অথবা লিভার ক্যান্সার হয়ে যায়। লিভার সিরোসিস হলে পরে যেই সমস্যাগুলো দেখা দেয় সেটি হচ্ছে খাবারে অরুচি, শরীর দুর্বলতা ইত্যাদি। পুরুষের ক্ষেত্রে পুরুষালী ক্ষমতা কমে যাওয়া, আর মহিলাদের ক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা থাকে। সেকেন্ডারি হেয়ার লস হয়ে যায়, বিশেষ করে বগলের নিচে তলপেটের চুলগুলো পড়ে যায়, শরীরের মধ্যে পামার ইরাইথিমা, বিশেষ করে হাতের মধ্যে রক্তিমাভ লাল দেখা দেয়, আঙ্গুলের নখগুলো ক্লাবিং হয়ে যায়, অর্থাৎ ফুলে ফুলে উঠে নখগুলো। আর যেটি হয় সেটি হচ্ছে স্পাইডার নিভাই, অর্থাৎ শরীরের উপরিভাগে কিছু ফুসকুড়ির মতো রক্ত দানা বের হয় এগুলো। আর পেটে যেটি হয়, পেট ফুলে যায়, পেটে পানি চলে আসে, পায়ে পানি চলে আসে, মাঝে মাঝে রক্ত বমি হয়, কালো পায়খানা হয়, এবং মাঝে মাঝে রোগী আবোল তাবোল বলে অজ্ঞান হয়ে যায়। এটি হচ্ছে লিভার সিরোসিসের লক্ষণগুলো। আর লিভার ক্যান্সারের ক্ষেত্রে যেটি হয়, হঠাৎ করে পেটে ব্যথা, শরীর স্বাস্থ্য কমে যাওয়া, খাবারে অরুচি এবং শরীরের ওজন মারাত্মকভাবে কমে যাওয়া এবং রোগীর পরিণতি দ্রুত খারাপ হয়ে যাওয়া। এগুলি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের লক্ষণ এবং উপসর্গ। জি স্যার, ধন্যবাদ। খুব চমৎকার ভাবে উপসর্গগুলো স্যার দর্শকের সামনে উপস্থাপন করেছেন। আমরা স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি নিব। দর্শক নাজিম হাসান প্রশ্ন করেছেন। দর্শক আপনাকে ধন্যবাদ। উনি বলেছেন যে উনি একজন ছেলে, উনার বয়স উল্লেখ করেছেন 34 বছর। গত 2-3 সপ্তাহ যাবৎ উনার মুচড়িয়ে মুচড়িয়ে 2 থেকে 3 বার পায়খানা হচ্ছে, পাতলা ও নরম। উনি আরেকটু উল্লেখ করেছেন যে এটি না শক্ত না মিডিয়াম। আমার 1 বছর আগে মাইল্ড ফ্যাটি লিভার ছিল, ডাক্তার কোনো ওষুধ দেন নাই। স্যার, এই পায়খানা নিয়ে আমি টেনশনে আছি। এখন স্যার উনি আসলে কি করবেন এই ব্যাপারে আপনার কাছে পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ। দর্শক, আপনার পায়খানার সমস্যাটি সম্ভবত অতি সাম্প্রতিক হয়েছে, আর ফ্যাটি লিভারের সমস্যাটি আগে থেকেই ছিল। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি লাইফস্টাইল মডিফাই করেন, অর্থাৎ শরীরের ওজন যদি বেশি থাকে সেটি যদি কমিয়ে ফেলতে পারেন, আপনি যদি পর্যাপ্ত ঘুমান, দুশ্চিন্তা, অনিদ্রা, মানসিক উদ্বেগ, অস্থিরতা থেকে মুক্ত থাকেন, পরিমিত বিশুদ্ধ সুষম খাবার গ্রহণ করেন এবং দৈনিক অন্তত 1 ঘন্টা শারীরিক ব্যায়াম নিয়ম করে যদি পালন করেন, সেক্ষেত্রে আপনার ওজনটি কমে যাবে এবং ফ্যাটি লিভারও কমে যাবে। আর ফ্যাটি লিভারের জন্য যদি ওষুধ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে একটি ওষুধ রয়েছে, ট্যাবলেট
FXR 10 মিলিগ্রাম প্রতি রাত্রে একটি করে 1 বছরের জন্য গ্রহণ করতে পারেন। আর অতি সাম্প্রতিক যে সমস্যাটি রয়েছে, আপনার পায়খানার যে সমস্যা, সেটি হয়তো ইনফেকশনের জন্য হতে পারে অথবা ফাংশনাল ডিসঅর্ডার অর্থাৎ IBS এই সমস্যার জন্য হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো ওই আপনার লাইফস্টাইল মডিফাই আপনার করা লাগবে। আর হলো কিছু ওষুধ যদি আপনি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে উপকার পাবেন। আপনি ওষুধের নামগুলো লিখে নিন। ট্যাবলেট এলভি 60 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে 1 মাসের জন্য গ্রহণ করুন। সাথে ক্যাপসুল অ্যাক্টেরিয়া একটি করে সকাল বিকাল আহারের পরে 1 মাসের জন্য গ্রহণ করুন। আমি আশা করি ভালো বোধ করবেন। জি, স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা প্রশ্ন করছেন, এর সাথে অনেকে এটিও লিখেছেন যে আপনারা স্যারকে চেম্বারে দেখাতে চাচ্ছেন, কোথায় দেখাবেন? হ্যাঁ স্যার, স্যারকে আপনারা পাবেন হচ্ছে ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টার বিজয়নগরে, এবং আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো যে দুটি নাম্বার রয়েছে, এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা প্রশ্নটি নিব যে দর্শক প্রশ্ন করেছিলেন, মোক্তার সাহেব আমাদের প্রশ্ন করেছিলেন। উনি বলেছেন স্যার যে আমার হেপাটাইটিস বি ভাইরাস আছে, আমি কি কভির 0.5 mg খেতে পারবেন কিনা স্যার? জি, ধন্যবাদ দর্শক। আপনি যথার্থই উল্লেখ করেছেন যে আপনার ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে, আপনি কাভির খেতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই খেতে পারবেন, কিন্তু তার আগে দেখে নিতে হবে আপনার হেপাটাইটিস ভাইরাসটি অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় রয়েছে কিনা, অর্থাৎ সজীব রয়েছে কিনা। এগুলো কিছু ধারাবাহিক পরীক্ষা রয়েছে, একটি প্যাকেজ পরীক্ষা করে আমরা জেনে নেই যে ওষুধ গ্রহণের আগে, যেহেতু ওষুধটি দীর্ঘমেয়াদে গ্রহণ করতে হয় 7 থেকে 8 বছর, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। তো যেহেতু দীর্ঘমেয়াদী ওষুধ গ্রহণ করতে হয় এবং ওষুধগুলো দামি ব্যয়বহুল চিকিৎসা, সেজন্য আমরা ওষুধ শুরু করার পূর্বে আমরা কিছু প্যাকেজ পরীক্ষা করে আমরা দেখে নিই যে চিকিৎসা শুরু করা প্রয়োজন কিনা। তো সেক্ষেত্রে কিছু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো আমি বলে দিচ্ছি। যেমন SGPT, HBeAg, anti-HBe, anti-HBs, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পিসিআর, এইচবিভি ডিএনএ পিসিআর এবং আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। এই পরীক্ষাগুলো করে আমরা জেনে নিব যে ভাইরাসগুলো জীবিত কি মৃত, সংখ্যায় কতগুলো, কি ধরনের চিকিৎসার প্রয়োজন, লিভারের কতটুকু ক্ষতি হয়েছে এবং আর কি কি চিকিৎসা লাগবে। সেই অনুযায়ী আমরা চিকিৎসাটি গ্রহণ করব। সেক্ষেত্রে হতে পারে সেটি কাভিড 0.5, অথবা হতে পারে অন্য কোনো ওষুধ, অথবা ইনজেক্টেবল অ্যান্টিভাইরাল হতে পারে। জি, স্যার আপনাকে ধন্যবাদ। আরেকজন দর্শক দীপু দিয়া, উনি প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমার দীর্ঘদিন প্রস্রাব হলুদ, আবার পানি বেশি খেলে ঠিক হয়ে যায়। উনি ওনার বয়স উল্লেখ করেছেন স্যার, বয়স হচ্ছে 38 বছর, হেপাটাইটিস বি নেগেটিভ, প্রস্রাব হলুদের জন্য আসলে স্যার উনি কি করবেন, এ ব্যাপারে আপনার কাছ থেকে পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। মিস্টার দীপু দিয়া, আপনি আপনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। বলেছেন আপনি দীর্ঘদিন ধরে প্রস্রাব হলুদ হচ্ছে এবং আপনি আতঙ্কিত আপনার হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে কিনা। আপনি বলেছেন নেগেটিভ। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি হেপাটাইটিস বি ভাইরাসের টিকাটি গ্রহণ করবেন এবং সপরিবারে গ্রহণ করবেন। আপনার প্রস্রাবের হলুদের জন্য আপনি একটি প্রশ্ন উত্থাপন করেছেন, সেটি হচ্ছে আপনার মনে আতঙ্ক রয়েছে আপনার জন্ডিস হয়েছে কিনা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি বলবো শুধুমাত্র প্রস্রাব হলুদ হলেই জন্ডিস নয়। জন্ডিস তখনই হবে যখন একই সাথে চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হবে, তখনই শুধুমাত্র জন্ডিস হবে। আর শুধুমাত্র প্রস্রাব হলুদ হলে জন্ডিস হয় না, কেননা প্রস্রাব হলুদ হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো প্রস্রাবের স্বাভাবিক রঙই হলো হলদেটে। আর কিছু কারণ রয়েছে, আমরা যদি দীর্ঘক্ষণ ধরে পানি কম পান করি, আমরা যদি অধিক পরিশ্রম করি, দীর্ঘক্ষণ খাবার থেকে বিরত থাকি, অথবা রোদ্রে দীর্ঘক্ষণ অবস্থান করি, এবং আমাদের যদি কোনো দীর্ঘমেয়াদী কিছু রোগ হয়, বিশেষ করে অনেক দিন ধরে জ্বর, এসব স্ট্রেসফুল ক্ষেত্রে প্রস্রাবের রং হলুদ হতে পারে, তাই বলে জন্ডিস নয়। আচ্ছা, জি স্যার, ধন্যবাদ। আরেকজন দর্শক জুয়েল মন্ডল, উনি প্রশ্ন করেছেন স্যার আমি ক্রনিক হেপাটাইটিস রোগী, এবং উনি স্যার কত বছর যাবত উনি সেটাই উল্লেখ করেছেন। উনি বলেছেন যে 20 বছর যাবত উনি বারকাভির 0.5 ট্যাবলেট খাচ্ছেন। বর্তমানে উনার পায়খানায় নানা সমস্যা দেখা দিয়েছে, এখন স্যার আসলে উনি কি করতে পারেন?
জি, ধন্যবাদ দর্শক। আপনি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের রোগী এবং আপনি অত্যন্ত সচেতন ভাবে বারকাভির ওষুধটি আপনি গ্রহণ করছেন। আমি আশা করব আপনি দীর্ঘমেয়াদে ওষুধটি গ্রহণ করবেন এবং ফলো আপে থেকে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস থেকে সম্পূর্ণরূপে আহ, আহ, নিরোগ থাকবেন বলে আশা করি। আপনার ইদানিং পায়খানার যে সমস্যা দেখা দিচ্ছে সেটি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস অথবা এর চিকিৎসার সাথে সম্পর্কিত নয়। এটি সম্পূর্ণ আলাদা বিষয়। আমি বলবো আপনার যদি খাদ্যাভ্যাসে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বলবো খাদ্যাভ্যাসটি পরিবর্তন করুন। অধিক লবণাক্ত খাবার, বাজে তেলযুক্ত খাবার, অধিক শর্করা এই ধরনের খাবারগুলো বর্জন করুন। পরিমিত বিশুদ্ধ সুষম খাবার গ্রহণ করুন। সেক্ষেত্রে আপনি ভালো বোধ করবেন। তারপরে যদি সমস্যাটি থেকে যায়, আপনি কিন্তু বিস্তারিত উল্লেখ করেননি, আমি তারপরেও কিছু চিকিৎসা বলে দিচ্ছি। সেক্ষেত্রে একটি ওষুধ আপনি গ্রহণ করতে পারেন, ক্যাপসুল অ্যাক্টেরিয়া। ক্যাপসুল অ্যাক্টেরিয়া একটি করে সকাল বিকাল আহারের পরে 1 মাসের জন্য গ্রহণ করুন। আমি আশা করি আপনি আরাম বোধ করবেন। জি, স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আমরা স্যার এখন একটু এ পর্যায়ে আপনার কাছ থেকে জেনে নেব, এই যে হেপাটাইটিস বি নিয়ে যে কথা বলছিলাম আমরা, এই হেপাটাইটিস বি ভাইরাসটি আসলে কিভাবে ছড়ায়, এই প্রশ্নটি স্যার আপনার কাছ থেকে সংক্ষেপে জানবো, তারপরে স্যার আমরা দর্শকের প্রশ্নটি নিব স্যার। জি, ধন্যবাদ ডক্টর সামিউল। খুব সুন্দর, মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। সেটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায়। হেপাটাইটিস বি ভাইরাস মূলত 3 ভাবে ছড়ায়, 3টি ভাবে। প্রথম ভাব যেটি হলো সেটি হলো মায়ের পেট থেকে সন্তানে হতে পারে। দ্বিতীয় যেটি হলো সেটি হচ্ছে রক্তের মাধ্যমে হতে পারে। এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত এবং যেটি বলে আনসেফ সেক্সুয়াল এক্সপোজার, অর্থাৎ কোন রকম প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে যে যৌন মিলনের মাধ্যমে এটি এবং অনৈতিক যৌন মিলনের মাধ্যমে এই ভাইরাসটি একজন থেকে আরেকজনে ছড়াতে পারে। তো দ্বিতীয় যেটি বললাম সেটি হচ্ছে রক্তের মাধ্যমে। সেটি কিভাবে? কারো রক্ত যদি অপরিশোধিত বা জীবাণুযুক্ত রক্ত যদি পরিসঞ্চালন করা হয়, সেক্ষেত্রে ভাইরাসটি সংক্রমিত হতে পারে। এবং আমরা যদি জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার না করি, জীবাণুমুক্ত সুই এবং সুতো যেগুলি কাটাছেঁড়ার কাজে ক্লিনিক হাসপাতালে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এই ভাইরাসটি ছড়াতে পারে। এবং দাঁতের ডাক্তারের কাছে গেলে সেখানে স্কেলিং বা অন্য কাজে যদি জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে এটি ছড়াতে পারে। সার্জারি করতে গেলে যদি জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে এটি হতে পারে। আমাদের মা বোনেরা ইদানিং সৌন্দর্য সচেতন, তারা বিউটি পার্লারে যান কান ফোরানো, নাক ফোরানো অথবা টাট্টু করার জন্য। এক্ষেত্রে যদি জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে ভাইরাসটি ছড়াতে পারে। আমরা বারবার শপে যাই, অর্থাৎ সেলুনে যে চুল কাটা বা শেভের জন্য যাই, সেখানেও এই ভাইরাসটি ছড়াতে পারে জীবাণুমুক্ত খুর বা ব্লেড ব্যবহার না করার কারণে। এর পরেও রয়েছে, আমরা যদি টুথব্রাশ অথবা রেজার ব্যবহার যদি একজন আক্রান্ত ব্যক্তির এগুলো ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভাইরাসটি ছড়াতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মূলত 3 ভাবে ছড়ায়। এবং অন্য যে রক্তের মাধ্যমে যে ভাইরাসটি ছড়ায় সেটি আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। এবং আপনারা অবশ্যই ব্যাপারগুলো মনে রাখবেন, গুরুত্ব দিবেন এবং এভাবে হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন। জি, স্যার ধন্যবাদ। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, জান্নাতুল নাইম। উনি স্যার বলেছেন যে আমার নানির বয়স 65 বছর, উনি কিছু খেলে হজম হয় না, বুক জ্যাম হয়ে যায়, উনার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আসলে স্যার হচ্ছে স্পেসিফিক প্রশ্নটি উনি করেননি, আপনার কাছে পরামর্শ চেয়েছেন স্যার। জি, ধন্যবাদ জান্নাতুন নাইম। আপনার নানিকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আপনার নানি যেটা হয় সেটা হচ্ছে খেলে পরে বুক জ্যাম হয়ে যায় এবং খারাপ লাগে। হ্যাঁ, এটি হতে পারে। আমরা দেখেছি যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা শরীরটিকে অচল বানিয়ে ফেলি। কেননা বয়োবৃদ্ধরা হাঁটাচলা কম করেন, বয়োবৃদ্ধরা ব্যায়াম করেন না, বয়োবৃদ্ধরা ঠিকমতো ঘুমান না, বয়োবৃদ্ধরা পরিমিত খাবার গ্রহণ করেন না। এই কারণগুলোর জন্য এই সমস্যাটি হয়। আপনি একটু খেয়াল করে দেখুন আপনার নানির লাইফস্টাইলে এই ধরনের সমস্যাগুলো রয়েছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে বলবো এগুলো অপনোদন করার জন্য। আর যেটি হলো, খাবার পরপর সাথে সাথে ঘুমানো যাবে না, শোয়া যাবে না। খাবার পরপর অন্তত আধা ঘন্টা হেঁটে তারপরে শুতে গেলে ভালো হবে। আর তারপরেও যদি কিছু ওষুধ গ্রহণ করতে হয় আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিন ক্যাপসুল প্রমটন।
ক্যাপসুল প্রম্পটন 20 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 1 মাসের জন্য, সাথে ট্যাবলেট ইফোডিও 10 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 1 মাসের জন্য গ্রহণ করুন, এবং সিরাপ গাভিসল 2 চামচ করে 3 বেলা আহারের পরে 15 দিনের জন্য গ্রহণ করুন। আমি আশা করি ভালো বোধ করবেন। জি, স্যার ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন স্যার আপনার কাছে, এটি গর্ভবতী মায়েদের অনেকেরই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে স্যার গর্ভাবস্থায় গর্ভবতী মারা যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে সেক্ষেত্রে স্যার বাচ্চার হওয়ারও সম্ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নটির জন্য। হ্যাঁ, গর্ভাবস্থায় যদি মা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, তার সন্তানের ক্ষেত্রে শতভাগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যেটি করি, যখন গর্ভাবস্থায় পেটের মধ্যে সন্তানটি থাকে তখন কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। সেখানে অত্যন্ত সুরক্ষিতভাবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ বাচ্চাটিকে অত্যন্ত সুরক্ষিতভাবে রাখেন। যেই মাত্র ভূমিষ্ঠ হয় সেখান থেকেই ভাইরাসটি মায়ের রক্ত থেকে সন্তানের রক্তে সংক্রমণের বহু বহু সম্ভাবনা থাকে। এ কারণে বলা হয় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন দুটো ইনজেকশন তাৎক্ষণিকভাবে দিতে হয়, যাতে সন্তান নিরাপদ থাকে। আচ্ছা, স্যার আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে গর্ভবতী অবস্থায় টিকা নিতে পারবে কিনা? জি, ধন্যবাদ জি, দর্শক। হ্যাঁ, গর্ভবতী অবস্থায় অবশ্যই টিকা গ্রহণ করা যেতে পারে। জি, স্যার ধন্যবাদ। আরেকজন দর্শক জিয়া বাবলু, উনি প্রশ্ন করেছেন যে ডিএনএ রিপোর্ট নিষ্ক্রিয় হলে কি কোনো ক্ষতি হবে শরীরের? আপনার কাছে স্যার পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। আপনিও একটি মূল্যবান প্রশ্ন উত্থাপন করেছেন যে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস চিকিৎসার ক্ষেত্রে এবং ফলো আপের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিএনএ ভাইরাস নেগেটিভ হয়। ডিএনএ ভাইরাস নেগেটিভ দিয়ে আমরা বুঝি যে ভাইরাসটি সুপ্ত অবস্থায় রয়েছে অথবা মৃত অবস্থায় রয়েছে, এবং যে কোনো মুহূর্তে ভাইরাসটি জেগে উঠতে পারে। সেক্ষেত্রে আমরা রোগীকে ফলো আপে রাখি 6 মাস অথবা 1 বছর পর পর আমরা ডিএনএ পরীক্ষা করে দেখি ভাইরাস জেগে উঠেছে কিনা। আর একটি বিষয় হলো, ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস একটি নটোরিয়াস ভাইরাস, যেটিকে অত্যন্ত খারাপ মন্দ ভাইরাস আমরা হিসেবে অভিহিত করি, কেননা এই ভাইরাসটি আমাদের লিভারের কোষের ডিএনএ সাথে অত্যন্ত গভীরভাবে বন্ধনে আবিষ্ট হয়। যে বন্ধনটি হয় সিসিসি ডিএনএ, অর্থাৎ কোভ্যালেন্টলি ক্লোজড ডিএনএ সিসিসি এই ধরনের একটি বন্ধনে আবিষ্ট হয়, হুম, এবং যার ফলে জি, দেখা যায় যে লিভার সিরোসিস না হয়ে সরাসরি লিভার ক্যান্সারেরও আবির্ভাব ঘটতে পারে। তো এই ব্যাপারগুলি অত্যন্ত আতঙ্কজনক। সেই ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ নিষ্ক্রিয় হলেও আমরা ফলো আপে রাখি রোগীদেরকে, এবং আমরা খেয়াল করি যে তার ভবিষ্যতে কোনো জটিলতা উন্মেষ ঘটছে কিনা। জি। স্যার ধন্যবাদ। আপনি অনুষ্ঠানের শুরুর দিকে যে কথাটি স্যার বলছিলেন যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলে অনেকেই আতঙ্কের মধ্যে থাকেন। সেক্ষেত্রে স্যার আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানবো যে হেপাটাইটিস বি ভাইরাস কি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নাকি স্যার এটি নিয়ন্ত্রণে রাখতে হয়? জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের কাছে এই বিষয়টি জানাতে চাচ্ছি যে আপনারা জানেন বর্তমান সভ্যতা দ্রুত পরিবর্তনশীল এবং উন্নয়নশীল। আপনারা জানেন প্রযুক্তির এই উৎকর্ষের এই যুগে আপনারা একটু দেখুন না, আপনারা হাতে হাতে মোবাইল যে ব্যবহার করছেন, 20 বছর আগের মোবাইলগুলি কেমন ছিল আর এখনকার মোবাইলগুলো কি? এখনকার ছোট ছোট মোবাইল একবার চার্জ দিলে 3-4 দিন চার্জ থাকে, এবং ছোট্টগুলি মোবাইলে আমি আমার ঘরে বসে গ্রামে বসে আমি আমেরিকা লন্ডনে আমাদের আত্মীয় পরিজনের সাথে সরাসরি দেখে দেখে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারছি। এগুলো একটি দিক, এবং বহু রকম যোগাযোগ নেটওয়ার্কিং ইত্যাদি আমরা করতে পারছি। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে সবই প্রযুক্তির উন্নয়নের ফসল। তো একইভাবে আমাদের চিকিৎসা বিজ্ঞানও বহু ধাপ এগিয়ে গেছে, এবং একই সাথে আমাদের দেশের যে ওষুধ শিল্পগুলো রয়েছে তাদেরও উন্নয়নের ফলে যে উন্নত মানের ওষুধগুলি এবং কার্যকরী ওষুধগুলো তৈরি হয়েছে, এবং সেই ওষুধগুলোর উন্নয়ন ঘটানো হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস আজকাল সেই আগের মতো জটিল চিকিৎসার পর্যায়ে নেই। প্রায় শতভাগ নিশ্চিতভাবে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূল করা সম্ভব, এবং আমরা
আমরা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ যারা বাংলাদেশে রয়েছি, আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের প্র্যাকটিস করে আসছি এবং বহু মানুষ আমাদের হাতে চিকিৎসা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। জি, স্যার আপনাকে ধন্যবাদ। আমরা স্যার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিব। আব্দুল কাইয়ুম শুভ সাহেব, আপনাকে ধন্যবাদ। উনি বলেছেন, স্যার আমার বয়স 20 বছর, কিছুদিন আগে সোনোগ্রাফিতে লিভার 121 মিলিমিটার ধরা পড়ে আর জন্ডিস বিলিরুবিন 2.7 ধরা পড়ে। হেপাটাইটিস নেগেটিভ আসছে, কিন্তু তবু আমার বুকের ডান পাশ ব্যথা করে, এর সমাধান কি স্যার, আসলে আপনার কাছে জানতে চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। মিস্টার আব্দুল কাইয়ুম শুভ, আপনি বলেছেন আল্ট্রাসোনোগ্রাফিতে লিভার 121 মিলিমিটার বলেছেন, এটা সম্ভবত লিভারের সাইজ বা স্প্যান বলেছেন, এটা হতে পারে। আর জন্ডিস বিলিরুবিন 2.7 ধরা পড়েছে, হেপাটাইটিস নেগেটিভ, অত্যন্ত ভালো। মানে কোনো ভাইরাস আপনার নেই, কিন্তু কোনো কারণে আপনার বিলিরুবিনটি বেড়ে গেছে। তো এর সাথে কিন্তু বুকের ডান পাশে ব্যথার কোনো সম্পর্ক নেই। সেটি আপনার দুশ্চিন্তা থেকে হচ্ছে বা অস্থিরতা থেকে হচ্ছে, অথবা পেটে গ্যাসের জন্য হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো আপনি দুশ্চিন্তা, অস্থিরতা পরিহার করুন এবং গ্যাসের সমস্যার জন্য গ্যাসের ওষুধ যেমন ট্যাবলেট রেব 20 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল 1 মাসের জন্য, আর ট্যাবলেট রিডন 10 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল 15 দিনের জন্য গ্রহণ করুন। আমি আশা করি আপনার বুকের সমস্যাটি কমে যাবে এবং বিলিরুবিন যে বেড়ে গেছে সেটার জন্য আপনি অন্তত 2 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকুন, রোদ্রে যাবেন না, শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজ করার আপাতত প্রয়োজন নেই এবং স্বাভাবিক খাবার গ্রহণ করুন। আমি আশা করি এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপরেও আপনি একটি ওষুধ গ্রহণ করতে পারেন, আমি বলে দিচ্ছি, ট্যাবলেট আর্সোকল 300 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে 1 মাসের জন্য গ্রহণ করুন। আশা করি আপনার সিরাম বিলিরুবিন একদম নর্মাল পর্যায়ে চলে আসবে। জি, স্যার আপনাকে ধন্যবাদ। একজন দর্শক নূর সাইদ, দর্শক আপনাকে ধন্যবাদ। উনি স্যার বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার আমার হেপাটাইটিস বি ভাইরাস আছে, আমি গত 3 দিন যাবত 10B খাচ্ছি, এর মধ্যে আমি ডাক্তারের পরামর্শ নেইনি, এখন মাঝে মাঝে পেটের ডান পাশে ব্যথা করে, এখন স্যার উনি আসলে কি করতে পারেন, আপনার কাছে পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। ওয়ালাইকুম সালাম, আপনি আমাকে সালাম দিয়েছেন। আপনি যথাযথভাবে বলেছেন, আপনি বিগত 3 বছর ধরে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ আপনি নিয়মিত গ্রহণ করছেন এবং বলছেন ইদানিং পেটের মাঝে ডান পাশে ব্যথা করে। আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই একজন ভালো গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এবং তার ফলো আপে থাকতে হবে। কেননা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসার একটি অংশ হলো 6 মাস অন্তর অন্তর ফলো আপ করা। সেক্ষেত্রে একটি আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই করা লাগবে, আলফা ফেটোপ্রোটিন করে দেখতে হবে, এসজিপিটি, এইচবি ইএজি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এই পরীক্ষাগুলো করে বুঝতে হবে যে হেপাটাইটিস ফলে যে আপনার ভাইরাসগুলোর কতটুকু নির্মূল হলো সেটা জানা, এবং লিভারের কতটুকু ক্ষতি হলো বা লিভারের আর নতুন কোনো জটিলতা হচ্ছে কিনা সেটি দেখে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা। জি, ধন্যবাদ স্যার। আপনি হেপাটাইটিস বি ভাইরাসের আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলছিলেন, আমরা যদি স্যার হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু আপনার কাছে জানতাম সংক্ষেপে। জি, ধন্যবাদ ডক্টর সামিউল। আপনি আরো একটি প্রাসঙ্গিক এবং অত্যন্ত মূল্যবান প্রশ্ন উত্থাপন করেছেন, সেটি হলো হেপাটাইটিস বি ভাইরাসের অত্যাধুনিক চিকিৎসাটি কি। জি, হেপাটাইটিস বি ভাইরাসের অত্যাধুনিক চিকিৎসার মধ্যে যে মুখে খাওয়ার ওষুধ রয়েছে এবং ইনজেক্টেবল ইন্টারফেরন রয়েছে। আমরা আগে ইন্টারফেরন ব্যবহার করতাম না, যারা সিনিয়র লিভার বিশেষজ্ঞ ওনারা ক্রনিক হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসায় বিপ্লব সাধিত হয়েছে, যেটি হলো ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসায় এককালে 10 থেকে 12 লাখ টাকার ইনজেকশন গ্রহণ করতে হতো, সেখানে মাত্র 90,000 বা 1 লাখ টাকার মধ্যে মুখে খাওয়ার ওষুধ দিয়ে অন্তত 3 মাসের চিকিৎসায় ক্রনিক হেপাটাইটিস সি থেকে সম্পূর্ণরূপে নিরাময় লাভ সম্ভব। কিন্তু ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাটি এখন একটু ব্যতিক্রম এবং কিছু জটিলতা
দুর্বলতা এখনো রয়ে গেছে। সে কারণে আমরা অত্যন্ত সফলভাবে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে আমরা ইন্টারফেরন ইনজেকশন আমরা ব্যবহার করি। সেই ক্ষেত্রে প্রায় শতভাগ সফলতা পাওয়া যায় এবং সাথে কিছু উন্নত মানের ওষুধ বের হয়েছে, যেমন টেনোফোভির, ডিপোভক্সিল, আর অতি সম্প্রতি বের হয়েছে টেনেফোভির অ্যালাফেনামাইড। এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যবহার করা যায় এবং সফলতার হার প্রায় শতভাগ। জি স্যার, ধন্যবাদ। এখানে স্যার আমি একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করব। স্যার, আমরা বাংলাদেশে ন্যাসভেক নামে আরেকটি ওষুধের কথা শুনেছিলাম, সেটি স্যার আসলে কতটুকু সফলতা লাভ করেছে? জি, ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালক ডক্টর সামিউল। হ্যাঁ, ন্যাসভেক সম্পর্কে বেশ কিছুদিন ধরে আমাদের লিভার বিশেষজ্ঞ এবং আমাদের মিডিয়া এবং আমাদের সমাজে অনেক কথাবার্তা চলছে, কেননা নাসভেক এমন একটি ওষুধ যেটি আমাদের বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানীরা অত্যন্ত গর্বের সাথে এবং কৃতিত্বের সাথে বিগত কয়েক বছরের সাধনার ফলে তারা একটি পর্যায়ে এসে পৌঁছেছেন। এটি আমি বলবো বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানীদের জীবনে একটি বড় সাফল্য এবং বাংলাদেশের ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় একটি মাইলস্টোন হিসাবে আমি বা মাইল ফলক হিসাবে আমি অভিহিত করব। আর এই ন্যাসডাক এখন মার্কেটিং এর সরকারি অনুমোদনের পর্যায়ে রয়েছে। সরকারের অনুমোদন হয়ে গিয়েছে এবং সেটি এখন পাইপলাইনে রয়েছে। কয়েকটি বেসরকারি কোম্পানি রয়েছে যারা, বিশেষ করে বিকন এবং আরো এক দুটি কোম্পানি রয়েছে, তারা এটি উৎপাদনের পর্যায়ে নিয়ে গেছেন। আমরা আশা করি অতি সম্প্রতি এই ওষুধটি বাজারজাত হবে। আমরা খুব সুলভ মূল্যে এই একটি প্রমিজিং এবং কার্যকরী ওষুধ আমরা পেলে আমাদের দেশের মানুষ অনেক উপকার পাবেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শকদের খুব চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন। একজন দর্শক স্যার সিয়াম প্রসাদ কুন্ডু, উনি স্যার প্রশ্ন করেছেন যে, উনি বলেছেন যে উনার বয়স 34 বছর, উনার ফ্যাটি লিভার গ্রেড 2, উনার খাওয়ার পরে পেটের ডান পাশে ব্যথা করে এবং উনি আরো উল্লেখ করেছেন যে উনার হেপাটাইটিস বি ভাইরাস ছিল, কিন্তু এখন স্যার সেটি নেগেটিভ। আপনার কাছে পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। শ্যাম প্রসাদ কুন্ডু নামটি অনেক সুন্দর। 34 বছর বয়সী একজন তরুণ বলবো। উনি একই সাথে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং একই সাথে ফ্যাটি লিভারে আক্রান্ত। সুপ্রিয় দর্শক, এখানে যেটি হচ্ছে সেটি হলো লিভারের প্রদাহজনিত দীর্ঘমেয়াদী রোগ হলো ফ্যাটি লিভার এবং ক্রনিক হেপাটাইটিস বি। দুটোরই পরিণতি লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার। সেক্ষেত্রে যেহেতু দুটি রোগেরই প্রাদুর্ভাব আপনার রয়েছে, সেহেতু আপনাকে অবশ্যই সতর্কতার সাথে, সাবধানতার সাথে এবং দক্ষ ও অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করা আমি সমীচীন বলে মনে করব। তো আপনি খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন যে আপনার এখন হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ, কিন্তু পেটের ডান দিকে উপরিভাগে অস্বস্তি এবং ব্যথা করছে। সেক্ষেত্রে আমি বলবো হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ থাকলেও ফলো আপে থাকতে হয়, কেননা এই ভাইরাসটি যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে এবং লিভারের ক্ষতি সাধন করতে পারে। আর আপনার যেহেতু ফ্যাটি লিভার অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ সক্রিয় রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে এবং আমি বলবো আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবং কিছু ওষুধ খেয়ে এই সমস্যা থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। ওষুধের মধ্যে রয়েছে, আমি বলবো গ্যাসের ওষুধ আপনি গ্রহণ করুন। ক্যাপসুল ইসোনিক্স 20 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 2 মাসের জন্য। ট্যাবলেট রিডন 10 মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে 1 মাসের জন্য গ্রহণ করুন এবং ট্যাবলেট ভি সেট 50 মিলিগ্রাম দুটি করে সকাল বিকাল আহারের পরে 15 দিনের জন্য গ্রহণ করুন। আমি আশা করি ব্যথাটি কমে যাবে এবং কিছু পরীক্ষা করে আপনি একজন ভালো গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আমি আশা করি ভালো লাগবে। আর পরীক্ষাগুলো আমি বলে দিচ্ছি, একটি আল্ট্রাসোনোগ্রাফি করবেন, একটি ফাইব্রো স্ক্যান করবেন, এসজিপিটি করবেন, এইচবিভি ডিএনএ, পিসিআর, এই পরীক্ষাগুলো করে নিলে ভালো হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক নাজিম হাসান, আপনার প্রশ্নটি নিব। উনি বলেছেন, স্যার আমি হেপাটাইটিস বি ইনজেকশন পুরোটা কোর্স শেষ করেছি, কিন্তু স্যার 3টা দেওয়ার পরে আমি পরীক্ষা করে দেখি যে আমার পজিটিভ, পরে আমি আরো 2টা পরীক্ষা করে দেখি নেগেটিভ।
আমি টিকা দেওয়ার আগে পরীক্ষা করে নেগেটিভ দেখেছিলাম, আমি সব টিকা দিয়ে দিয়েছি স্যার, এখন আমার কি কোনো সমস্যা হবে কিনা এ ব্যাপারে স্যার জানতে চেয়েছেন। জি ধন্যবাদ। দর্শক, আপনি হেপাটাইটিস বি ভাইরাসের টিকা সম্পর্কে বলেছেন। আপনি বলেছেন টিকা দেওয়ার পরে পজিটিভ এসেছে, এরপরে আরো দুইটা পরীক্ষা করে দেখেছেন নেগেটিভ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি কিন্তু উল্লেখ করেননি আপনি কি পরীক্ষাটি করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি বলবো এককালে আমরা পরীক্ষা করতাম স্ক্রিনিং এবং এলাইজা মেথডে কনফার্ম পরীক্ষা করতাম, সেটা হচ্ছে HBsAg, অর্থাৎ সারফেস অ্যান্টিজেনের যে পরীক্ষাটি রয়েছে সেটি স্ক্রিনিং করে করতাম, পরবর্তীতে এলাইজা পরীক্ষা করে কনফার্ম করতাম। কিন্তু আধুনিক যুগে, বর্তমান প্রযুক্তির উন্নয়নের যুগে এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের যুগে আমরা একটি টিকা গ্রহণ করার পূর্বে আমরা তিনটি পরীক্ষা আমরা করি: HBsAg, এলাইজা, অ্যান্টি HBC টোটাল এবং অ্যান্টি HBs। কেননা আমরা এই পরীক্ষাগুলো তিনটি করি এ কারণে যে HBsAg পরীক্ষা করে আমরা দেখি আমাদের শরীরে ভাইরাসটি রয়েছে কিনা, দ্বিতীয়ত অ্যান্টি HBC টোটাল পরীক্ষা করে দেখি বর্তমানে ইনফেকশন রয়েছে কিনা বা অতীতে ইনফেকশন হয়েছিল কিনা, এন্ড অ্যান্টি HBs পরীক্ষা করে দেখি যে আমাদের শরীরে ইমিউনিটি ডেভেলপ করেছে কিনা। যদি দেখি হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে ইমিউনিটি ডেভেলপ করেছে, সেক্ষেত্রে আমরা ধরে নেই যে আমাদের পূর্বে কখনো হেপাটাইটিস বি ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল, পরবর্তীতে প্রাকৃতিক উপায়ে সেটি নিরাময় হয়ে গেছে এবং প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, সেক্ষেত্রে আমাদের আর টিকা নেওয়ার প্রয়োজন নেই। তো এই তিনটি পরীক্ষা করে আমরা যখন দেখি নেগেটিভ সবগুলোতে, তখনই আমরা তিনটি ডোজের টিকা গ্রহণ করি। আজ যদি একটি দেই, তার 1 মাস পরে একটি, তার 6 মাস পরে একটি। এই তিনটি ডোজের টিকা আমাদেরকে 20 বছর বা ততোধিক কাল হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুরক্ষা দেয়। জি স্যার ধন্যবাদ। এখানে স্যার আপনাকে আরেকটি প্রশ্ন করব যে দর্শকও হেপাটাইটিস বি ভ্যাকসিনের ব্যাপারে বলছিলেন, হেপাটাইটিস বি ভ্যাকসিন নিলেই কি স্যার আসলে শতভাগ চিন্তামুক্ত থাকা সম্ভব? জি ধন্যবাদ ডক্টর সামিউল, আপনি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন গুলি অত্যন্ত কার্যকরী। আমরা যদি খুব সজাগ থেকে সচেতন ভাবে তিনটি পরীক্ষা যদি করি, HBsAg, এলাইজা, অ্যান্টি HBC টোটাল এবং অ্যান্টি HBs, এই তিনটি পরীক্ষা একটি ভালো মানের ল্যাবরেটরি থেকে করে যদি দেখি তিনটি পরীক্ষায় নেগেটিভ, সেক্ষেত্রে আমরা তিনটি ডোজের টিকা যদি আমরা নেই, তাহলে আমাদের শতভাগ সফলতা রয়েছে। আচ্ছা, জি স্যার ধন্যবাদ। আরেকজন দর্শক সিনথিয়া রহমান, দর্শক আপনাকে ধন্যবাদ। উনি বলেছেন স্যার আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, উনি বয়সটা উল্লেখ করেছেন 31 বছর। উনি স্যার ওনার কিছু প্রোফাইল উল্লেখ করেছেন, উনি বলেছেন ওনার টিজি 50 ছিল কিন্তু এখন বর্তমানে আছে 150, উনার ওজন 114 কেজি ছিল, বর্তমানে আছে হচ্ছে 79 কেজি, এবং ফ্যাটি লিভার এনলার্জ ছিল ওনার, এবং 15 সেন্টিমিটারের মতো ছিল। তো পরবর্তীতে 16 সেন্টিমিটার উনি ওয়েট লস করেছেন, এর ফলে হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে কিনা এই ব্যাপারে স্যার আসলে উনি পরামর্শ চেয়েছেন। উনি আরো একজন ডাক্তারের পরামর্শে ওনার ওজন কমিয়েছেন, সে ব্যাপারটিও স্যার উল্লেখ করেছেন। স্যার জি ধন্যবাদ দর্শক সিনথিয়া রহমান, আপনি অত্যন্ত সফলভাবে আপনি ফ্যাটি লিভারটি আপনি নিরসন করতে পেরেছেন। সেক্ষেত্রে আপনি ডক্টর জাহাঙ্গীর কবির, যে আমার ছোট ভাই, অত্যন্ত ভালো এবং দক্ষ এবং অভিজ্ঞ একজন চিকিৎসক, এবং সমাজে ও ফ্যাটি লিভার নিয়ে এবং মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে, মানুষের লাইফস্টাইল নিয়ে ও যে কাজ করছে সেটি অবশ্যই প্রশংসা এবং প্রণিধান যোগ্য। এবং তার চিকিৎসা নিয়ে আপনি ভালো আছেন, আপনি অকপটে স্বীকার করেছেন, এই বিষয়টি আমার এবং যারা দর্শক রয়েছেন সবারই খুব ভালো লাগবে, এবং আমি আশা করব আপনি এই লাইফস্টাইলটি বজায় রাখবেন, সেক্ষেত্রে আপনি ভালো বোধ করবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এখানে যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে, আমি একজন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করতে চাই যে ফ্যাটি লিভার হচ্ছে আমাদের সভ্যতার উন্নয়নের বিড়ম্বনা জনিত একটি রোগ। আমাদের সভ্যতার উন্নয়নের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনধারা, আমাদের আয়
বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে পড়া, ফাস্ট ফুড, হাইলি প্রসেসড খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে যে একটি সমস্যা এবং জটিলতা তৈরি হয় সেটি হচ্ছে মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে তৈরি, তার মধ্যে একটি কম্পোনেন্ট হচ্ছে ফ্যাটি লিভার এবং এর সাথে থাকে ডিসলিপিডেমিয়া অর্থাৎ রক্তে চর্বির আধিক্য, এর সাথে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে ডায়াবেটিস মেলাইটাস এবং সাথে থাকে উচ্চ রক্তচাপ এবং এর সাথে থাকে শরীর ওজন বৃদ্ধি বা স্থূলাকৃতি। তো আমরা যখন লাইফস্টাইল পরিবর্তন করে আমরা যখন সুষম পরিশুদ্ধ বিশুদ্ধ খাবার গ্রহণ করি, পর্যাপ্ত ব্যায়াম করি, পর্যাপ্ত ঘুমাই, দুশ্চিন্তা মুক্ত উন্নত উৎফুল্ল জীবনযাপন করি এবং আমরা মাঝে মাঝে রোজা রেখে আমাদের শরীরটাকে ক্লিনজ করি অর্থাৎ রিফ্রেশ করি, তখন আমাদের শরীরের স্থূলাকৃতি কমে যায়, আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রিত হয়, আমাদের ডায়াবেটিস কমে যায়, ডায়াবেটিসের ওষুধ আর লাগে না, উচ্চ রক্তচাপও চলে যায় এবং রক্তের চর্বি কমে যায় এবং সাথে সাথে লিভারের চর্বিও কমে যায়। এবং এটি আমি দীর্ঘদিনে আমার যে প্রাইভেট প্র্যাকটিস আমি করেছি সেখানেও আমি দেখেছি যে এটি অত্যন্ত সফলভাবে করা সম্ভব। সুপ্রিয় দর্শক, ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো এরকম আমিও অভিজ্ঞতা সমৃদ্ধ যে অনেক রোগী আমার কাছে এসেছেন, তাদেরকে এরকম লাইফস্টাইল মডিফিকেশন দেওয়ার ফলে এবং কিছু ওষুধ দেওয়ার ফলে তারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন, নিরোগ রয়েছেন এবং দীর্ঘায়ু জীবন লাভের জন্য তারা আশা করছেন এবং এর ফলে তারুণ্য লাভ করছেন, বয়স কমে যাচ্ছে। তাদের অনেকেই আমাকে বলছেন যে তাদের মনের উৎফুল্লতা এত বেড়ে গেছে যে মনে হচ্ছে স্কুল কলেজে থাকতে যেরকম হাসি খুশি থাকতো, অকারণেই হাসতো, তাদের ঠিক সেরকম মনোভাব হচ্ছে। জি, স্যার ধন্যবাদ। আমরা দর্শকের প্রশ্নটি নিব, তার আগে স্যার আমরা এতক্ষণ স্যার আমরা হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কথা বলছিলাম। আমরা যদি স্যার সংক্ষেপে আপনার কাছ থেকে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস সম্পর্কে একটু জেনে নিই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ ডক্টর সামিউল, আপনিও মূল্যবান প্রশ্নগুলি উত্থাপন করছেন। সেটি হলো এতক্ষণ আমরা হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কথা বলছিলাম। হেপাটাইটিস বি ভাইরাস একটি রক্তবাহিত এবং রক্তের মাধ্যমে এটি সংক্রমিত হয় এবং হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের সমাজে সবচেয়ে বেশি, কেননা এটি খাদ্য এবং পানি বাহিত রোগ। হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত ছোট দের হয়, শিশু কিশোর এবং তরুণদের হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয় এবং এটি সাধারণত খাবার বাহিত একটি রোগ। বিশেষ করে আমরা যদি জীবাণুমুক্ত খাবার গ্রহণ না করি, খোলা বাসি খাবার, রাস্তা স্ট্রিট ফুড বা রাস্তার পাশে যে খাবার গুলো থাকে সেগুলো যদি গ্রহণ করি এবং ফাস্ট ফুড জাতীয় খাবার যেগুলো ভালো মতো বিশুদ্ধকরণ করা হয় না এবং হ্যান্ডলিং এর সময় বিশেষ করে জীবাণুমুক্ত যে উপায়গুলি রয়েছে সেগুলি মেনটেন করা হয় না এবং খোলামেলা থাকে, মশা মাছি যেগুলোর উপরে পড়ে, সেই খাবারগুলো খেয়ে এই ধরনের সমস্যা হতে পারে। সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। এবং হেপাটাইটিস ই ভাইরাস মূলত পানীয় বাহিত একটি রোগ। বিশেষ করে আমরা যদি অবিশুদ্ধ পানি গ্রহণ করি এবং যদি খোলা বাসি এবং স্ট্রিট ফুড গুলো রয়েছে যেমন চটপটি, ফুচকা, এই ধরনের খাবারগুলো রাস্তার পাশে স্কুল কলেজ এবং বিভিন্ন রাস্তার মোড়ে যেখানে জনসমাগম বেশি সেখানে দেখা যায় ভেলপুরি বা ফুচকা জাতীয় খাবার, এই খাবারগুলোর মাধ্যমে সাধারণত এই রোগটি ছড়িয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পার্সোনাল হাইজিন অর্থাৎ ব্যক্তিগত যে স্বাস্থ্য সুরক্ষা রয়েছে, যে নিয়মগুলো রয়েছে সেগুলি আমরা মেনে চলবো। আমরা সুপেয় এবং বিশুদ্ধ পানি পান করব। আমরা অবশ্যই খাবার গ্রহণের আগে খাবারটি দেখে নিব সেটি খোলা পচাবাসি কিনা। আমরা খাবার গ্রহণের আগে অবশ্যই হাতটি সাবান দিয়ে ধুয়ে নিব। সেক্ষেত্রে আমরা এই ধরনের রোগ থেকে আমরা বিরত থাকতে পারবো এবং আমরা সুস্থ থাকবো। জি, স্যার ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যারা প্রশ্ন করছেন, সাথে এমনও কিছু প্রশ্ন আসছে যে আপনারা স্যারকে কিভাবে দেখাবেন। আপনারা যারা হচ্ছে স্যারকে দেখাতে চাচ্ছেন তারা আমাদের যে স্ক্রিনে যে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার গুলো রয়েছে, দুটি নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্যারকে পাবেন আপনারা ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টার। এখানে স্যার নিয়মিত রোগী দেখছেন, এখানে পাবেন। এই প্রশ্নগুলো আমাদের আসছে, আমরা অনুষ্ঠানের শুরুতেও বিষয়টি জানিয়ে দিয়েছি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে স্ক্রিনের নাম্বার দুটি, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিব। তিলক চৌধুরী, উনি বলেছেন যে
স্যার আমার স্ত্রীর বয়স 37 বছর, ওর ফাইব্রোস্ক্যান স্কোর 10.5, ক্যাপ 231, হিমোগ্লোবিন 8.8, সিরাম ফেরিটিন হচ্ছে 975, এইচবিএ 98.2, এইচবিএ 21.8, অ্যান্টি এইচ হেপাটাইটিস বি ডিএনএ নট ডিটেক্টেড, অ্যান্টি হেপাটাইটিস সিভি নেগেটিভ, এইচবিএস এজি নেগেটিভ। ও এখন আর্সোকল 300 mg সকালে এবং রাতে খাচ্ছেন, কিন্তু স্যার ওনার এখনো দুর্বল লাগছে, মাথা ঘোরাচ্ছে। এখন স্যার ওনাদের আসলে কি করণীয় এ ব্যাপারে পরামর্শ চেয়েছেন, এবং স্যার তিনি উল্লেখ করেছেন যে উনি এখন চট্টগ্রামে আছেন। জি, ধন্যবাদ দর্শক। তিলক চৌধুরী দা, আপনার স্ত্রীর যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে ওনার ভাইরাস ঘটিত কোনো সমস্যা নেই, ওনার যেটি হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। সেক্ষেত্রে আপনি যথাযথভাবে ফাইব্রোস্ক্যান স্কোরটি আপনি উল্লেখ করেছেন, সেক্ষেত্রে সেখানে চর্বির মাত্রাও বেশি রয়েছে এবং লিভার ফাইব্রোসিস, F2 ফাইব্রোসিস, যেটা আমরা ডাক্তারি ভাষায় এবং লিভার বিশেষজ্ঞরা উল্লেখ করেছি, সেই অবস্থাটি রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো, এবং আরেকটি রয়েছে ওনার রক্তে হিমোগ্লোবিন কম। সেক্ষেত্রে আমি বলবো যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে ভালো খাবারগুলো রয়েছে, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার, আমরা জানি কচুরলতি, তারপর শাক সবজিগুলো রয়েছে, শিং মাছ, এই খাবারগুলো বেশি বেশি ওনাকে খেতে দিলে ভালো হবে। এবং সাথে আয়রন খাবারও আয়রন ওষুধ গ্রহণ করতে পারেন, বিশেষ করে ট্যাবলেট আয়রো বেস্ট, একটি করে সকাল বিকাল আহারের পরে 3 মাসের জন্য। সেক্ষেত্রে ওনার রক্তের হিমোগ্লোবিনটি বাড়বে। আর যেটি হলো ওনার লিভারে, ফ্যাটি লিভারের যে সমস্যা, সেটির জন্য একটু খেয়াল করুন ওনার শরীরে ওজন বেশি কিনা, স্থূলাকৃতির কিনা। সেক্ষেত্রে ওজনটি কমিয়ে ফেলতে হবে। ওনাকে একটি সুন্দর, সুস্থ এবং ধারাবাহিক জীবনযাত্রা অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফাই করে ওনার পর্যাপ্ত ঘুম, অন্তত 7 থেকে 8 ঘন্টা, রাতের খাবারটি রাত 8টার মধ্যে গ্রহণ করতে হবে এবং রাত 9টা, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে ওনাকে অন্তত 1 ঘন্টা শারীরিক ব্যায়াম করতে হবে। এই এবং নিয়ম করে সারা জীবন চালিয়ে যেতে হবে। দিনের বেলা শোয়া যাবে না। পরিমিত বিশুদ্ধ সুষম খাবার গ্রহণ করতে হবে। বাজে তেল, অতিরিক্ত অধিক শর্করা এবং অধিক লবণাক্ত খাবারগুলো পরিহার করতে হবে। সেক্ষেত্রে আমি আশা করি উনি ভালো বোধ করবেন। তারপরেও যে ওষুধগুলি রয়েছে আমি বলে দিচ্ছি, উনি একটি ট্যাবলেট গ্রহণ করবেন। ট্যাবলেট FXR 10 মিলিগ্রাম একটি করে রাতের বেলা 1 বছরের জন্য গ্রহণ করুন, এবং সাথে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল জ্যানথিন 4 মিলিগ্রাম প্রতিদিন সকালে একটি করে 1 বছরের জন্য গ্রহণ করুন। আমি আশা করি ওনার ফ্যাটি লিভারটি চলে যাবে এবং উনি নিরোগ এবং সুস্থ এবং দীর্ঘায়ু লাভ করবেন। জি, স্যার ধন্যবাদ। দর্শক আরেকজন জুয়েল হোসেন, উনি বলেছেন স্যার আমার বয়স 30 বছর, আমার বি ভাইরাসের পয়েন্ট 4 মাস আগে ছিল 47, এখন পরীক্ষা করেছি পয়েন্ট এসেছে 49। আমি কাভির 0.5 খাচ্ছেন, পয়েন্ট বাড়ছে কিনা, পয়েন্ট বাড়তেছে, উনি স্যার আসলে কি করবেন এ ব্যাপারে পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। আপনি যেই প্রশ্নের উত্থাপন করেছেন সেখানে আপনি বলেছেন বি ভাইরাসের পয়েন্ট পয়েন্ট দিয়ে কোনো চিকিৎসা হয় না, এইচবিএসএজি দিয়ে কোনো চিকিৎসা হয় না। চিকিৎসা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ডিটেক্টেড অর নন ডিটেক্টেড, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসের অস্তিত্ব আপনার শরীরে রয়েছে কি নেই, সেটি দেখে আমরা চিকিৎসাটি করি। আর আমরা সাধারণত এই চিকিৎসাটি দীর্ঘমেয়াদে আমরা করি, কেননা এই ভাইরাসটি শরীর থেকে যেতে বেশ সময় নেয়। তো আমি বলবো আমরা যখন চিকিৎসা করব তখন অবশ্যই আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পিসিআর পরীক্ষাটি করে আমরা এর ফলো আপ করবো। এইচবিএস এজি পরীক্ষা করে কোনো ফলো আপ হয় না, এটি করা আসলে সমুচিত নয় এবং এ থেকে কোনো ফলাফল পাওয়া যায় না। জি, স্যার ধন্যবাদ। আশা করি আপনার পরামর্শ থেকে দর্শক উপকৃত হবে। আমরা স্যার এতক্ষণ হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস নিয়ে আলোচনা করছিলাম। কোন রোগী যদি স্যার হেপাটাইটিস সি ভাইরাস, যেটিকে আসলে অনেক ক্ষেত্রে আমরা সাইলেন্ট কিলারও বলে থাকি, সেই হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে কোন কোন উপসর্গ দেখে স্যার আসলে উনি বুঝবেন যে উনি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত?
জি, ধন্যবাদ ডক্টর সামিউল। হেপাটাইটিস সি ভাইরাসের তেমন আক্রান্ত হলে তেমন উপসর্গ প্রথমে ধরা পড়ে না। যখন উপসর্গ ধরা পড়ে তখন অন্তত সিরোসিস হয়ে গেলে পরে অথবা লিভার ক্যান্সার হয়ে যাওয়ার পরে, যেটাকে এইচসিসি নামে আমরা অভিহিত করি, হেপাটোসেলুলার কার্সিনোমা, শুধুমাত্র তখনই ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায়। সেক্ষেত্রে লিভার সিরোসিসের যে লক্ষণ উপসর্গগুলি আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি, যেমন রোগীর খাওয়ায় অরুচি হবে, রোগী শরীর দুর্বলতা লাগবে, পুরুষের ক্ষেত্রে পুরুষালী ক্ষমতাগুলি লোপ পাবে, এই সমস্যাগুলি থাকবে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু চিহ্ন দেখা দিবে, যেমন হাতে রক্তিমা ও পামার ইরাইথিমা হবে, এবং হাতের নখগুলো ক্লাবিং অর্থাৎ গোল গোল ফুলে উঠবে, এবং শরীরের উপর দিকে স্পাইডার অ্যাঞ্জিওমা, যেগুলো স্পাইডার নিভাস, যে লাল ফুসকুড়ির মতো রক্তনালীর যে চর্মের মধ্যে যে চিহ্নগুলি রয়েছে সেগুলি প্রমিনেন্ট হয়ে যাবে, পেটে পানি চলে আসবে, পেট ফুলে যাবে, পেটের উপর ভিজিবল ভেইন অর্থাৎ দৃশ্যমান যে রক্তনালীগুলি আছে সেগুলি দেখা যাবে, পা ফুলে যাবে, পায়ে পানি চলে আসবে, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এবং রক্ত বমি হতে পারে, কালো পায়খানা হতে পারে, ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। আর লিভার ক্যান্সার হলে যেটি হয়, দ্রুত শরীরে ওজন কমে যাওয়া, খাওয়ায় অরুচি হওয়া, পেটে ব্যথা করা এবং দ্রুত রোগীর বিভিন্ন জটিলতাগুলো দেখা দেওয়া এবং প্রাণ সংহারের মতো লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পাওয়া। এই হলো ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের লক্ষণ উপসর্গ। জি স্যার, ধন্যবাদ। একজন ব্যক্তি স্যার হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত কিনা নাকি তিনি ক্যারিয়ার, এটা স্যার আসলে কতদিন পর টেস্ট করে উনি বুঝতে পারবেন? জি, ধন্যবাদ। হেপাটাইটিস সি ভাইরাসের আসলে ক্যারিয়ার ওভাবে বলা হয় না। এটি ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে আমরা যে আসলে ওভাবে কোনো স্টাডি নেই যে উনি কবে ইনফেক্টেড হলেন এবং কবে রোগটি ধরা পড়লো। আমরা কয়েকটি পরীক্ষার মাধ্যমে আমরা সাধারণত নিশ্চিত হই যে ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস তার রয়েছে কিনা। তার মধ্যে রয়েছে অ্যান্টি এইচসিভি। এই পরীক্ষাটি করলে আমরা বুঝতে পারি হেপাটাইটিস সি ভাইরাসের অস্তিত্ব রক্তে রয়েছে কিনা, এবং এইচসিভি আরএনএ পিসিআর করে আমরা দেখতে পারি ভাইরাসের সংখ্যা কত, ভাইরাসগুলো জীবিত কি মৃত। এই ব্যাপারগুলো জেনে আমরা চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিই। জি স্যার, দর্শকদের জন্য যদি স্যার একটু জানতে চাই যে হেপাটাইটিস বি ভাইরাসের মতো হেপাটাইটিস সি ভাইরাসের কি কোনো ভ্যাকসিন আছে, রয়েছে স্যার? জি, ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন উত্থাপন করেছেন। হেপাটাইটিস বি ভাইরাসের মতো হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কেননা হেপাটাইটিস বি ভাইরাস একটি স্ট্যাটিক ভাইরাস, আর হেপাটাইটিস সি ভাইরাস একটি গতিশীল ডিনামিক ভাইরাস। কেননা এটি নিয়ত তার রূপ পরিবর্তন করে, এটি নিয়ত মিউটেশন হয়, মিউটেশন হয়ে এর অনেকগুলো উপজাতি রয়েছে, এবং এর ফলশ্রুতিতে এর টিকা আবিষ্কৃত এখনো হয়নি। কেননা অনেকগুলো উপজাতির মধ্যে কোন জাতির বিরুদ্ধে টিকা কার্যকর হবে সেটি এখনো নির্ণীত হয়নি, এবং এই কারণে হেপাটাইটিস সি ভাইরাসের কোনো টিকা নেই। জি ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক জহির উদ্দিন, উনি বলেছেন স্যার আমার 8 বছর ধরে হেপাটাইটিস বি ধরা পড়েছে, সাথে সাথে ডাক্তার দেখানোর পর অনেকটা টেস্ট করেছি ডিএনএ সহ। পরে স্যার উনি স্যার উল্লেখ করেছেন যে উনি ট্যাবলেট খেয়েছেন, ভার্কাভির ট্যাবলেট খেয়েছেন, দিয়েছিল, আজ পর্যন্ত চলছে, আমার এ পর্যন্ত কোনো সমস্যা করছে না, যার ব্যয়ভার অনেক। এখন স্যার উনি কি করবেন, উনি কিভাবে স্যার উপকৃত হবেন, আপনার কাছে পরামর্শ চেয়েছেন। জি, ধন্যবাদ দর্শক। আপনি ভার্কাভির যথা ট্যাবলেটের কথা বলেছেন স্যার। হ্যাঁ। জি, আপনি যথার্থভাবেই ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা আপনি দীর্ঘমেয়াদে নিচ্ছেন, কিন্তু সম্ভবত আপনি ফলো আপটি করেননি। তো আপনার ফলো আপটি খুবই জরুরি। আপনি অবশ্যই একজন ভালো গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করে ফলো আপ করে নেবেন। আমি পরীক্ষাগুলোর নাম বলে দিচ্ছি। সেটা হচ্ছে এসজিপিটি, এইচবিইএজি, এইচবিভি ডিএনএ, পিসিআর, আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন, আলফা ফেটোপ্রোটিন। এই কয়েকটি পরীক্ষা করে আপনি জেনে নিতে পারেন যে আপনি যে দীর্ঘমেয়াদে হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাটি গ্রহণ করছেন সেটি কতটুকু কার্যকরী এবং সফল হলো।
জি স্যার ধন্যবাদ। আমরা যে বিষয়টি নিয়ে স্যার কথা বলছিলাম, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা পদ্ধতি স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা পদ্ধতি বলার আগে আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি যে বিগত বছরগুলোতে আমাদের সারা বিশ্বে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসায় বিপ্লব সাধিত হয়েছে। কেননা এককালে বিশেষ করে আজ থেকে 10-12 বছর আগে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল এবং অসফল। সেক্ষেত্রে দেখা যেত 10 থেকে 12 লাখ টাকার ওষুধ গ্রহণ করার পরও দেখা যেত 40 থেকে 40 থেকে 60 ভাগ সফলতা পাওয়া যেত। কিন্তু বিগত 5-6 বছর ধরে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলে এবং আমাদের দেশের ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসার ফলে অত্যন্ত স্বল্প মূল্যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে মুখে খাওয়ার ওষুধ বেরিয়েছে, সেটি মাত্র 3 মাস অর্থাৎ 90 দিনের চিকিৎসায় প্রায় শতভাগ সফলতা পাওয়া যাচ্ছে। জি স্যার ধন্যবাদ আপনাকে। আজকের এই আয়োজনে স্যার আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি ছিল হেপাটাইটিস ও প্রতিকার। আমরা স্যার শুরুর দিকে আপনার কাছ থেকে জেনেছি, হেপাটাইটিস সম্পর্কে জেনেছি। পরবর্তীতে স্যার হেপাটাইটিস বি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, সি ভাইরাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা চিকিৎসা পদ্ধতি আলোচনা করেছি। আমরা স্যার হচ্ছে পরবর্তীতে আপনার কাছ থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো সম্পর্কেও জেনেছি। আমরা দর্শকের প্রশ্নগুলো নিয়েছি। আমরা স্যার আরো দর্শকের প্রশ্ন ছিল, সময় স্বল্পতার জন্য সেই দর্শকের প্রশ্নগুলো নিতে পারিনি। হয়তো স্যার পরবর্তী প্রোগ্রামে সেই প্রশ্নগুলো আমরা নিয়ে নিব। একটু জি, যদি অনেক স্যার রাত অনুষ্ঠানের হয়ে শেষ, গেছে। হ্যাঁ। হ্যাঁ জি। অনেক অনেক রাত হয়ে গেছে স্যার, সময় স্বল্পতার জন্য হয়তো জি, আমাদের অনেকে হয়তো অনুষ্ঠানটি ঘুমাবে। শেষ হ্যাঁ। করতে হচ্ছে। জি জি, জি। স্যার, হ্যাঁ। আমরা হচ্ছে স্যার সংক্ষেপে একবারে আপনার কাছ থেকে জানবো যে এই যে হেপাটাইটিস জনিত কারণে কখন আসলে লিভার ট্রান্সপ্লান্টের পরিচয় মানে দরকার পড়ে স্যার। কারণ আমরা জানি যে স্যার আপনি লিভার ট্রান্সপ্লান্ট বিষয়েও বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ অর্জন করেছেন। যদি দর্শকের উদ্দেশ্যে স্যার বিষয়টি সংক্ষেপে জানিয়ে দিতেন। জি, ধন্যবাদ ডক্টর সামিউল। আপনি আরো আরেকটি মূল্যবান এবং প্রাসঙ্গিক বিষয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। লিভার ট্রান্সপ্ল্যান্ট হলো লিভার প্রতিস্থাপন। যার লিভারটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে, সেটি লিভার সিরোসিস দ্বারা অথবা লিভার ক্যান্সার দ্বারা সেটি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন সম্ভব এবং অত্যন্ত সফলভাবে প্রতিস্থাপনের পরেও রোগী 10 থেকে 15 বছর বা কিছু কিছু ক্ষেত্রে আরো ততোধিক কাল সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হন। বিগত বছরগুলোতে এই লিভারের চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নয়নের ফলে এবং আমাদের দেশের চিকিৎসার উন্নয়নের ফলে লিভার ট্রান্সপ্ল্যান্ট অত্যন্ত কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রনিক হেপাটাইটিস বি অথবা ক্রনিক হেপাটাইটিস সি অথবা ফ্যাটি লিভার অথবা ন্যাশ সিরোসিস হয়ে যাদের লিভারটি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এবং লিভার সিরোসিস হয়ে কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, পেটে পানি চলে এসেছে, রক্ত বমি, কালো পায়খানা হচ্ছে, ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে, হেপাটিক এনকেফালোপ্যাথিতে পৌঁছে যাচ্ছে অথবা লিভার ক্যান্সার দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা খুব সহজেই নষ্ট লিভারটি পুরোপুরি ফেলে দিয়ে একজন সুস্থ মানুষের লিভার থেকে 3/1 অংশ নিয়ে অসুস্থ মানুষের দেহে প্রতিস্থাপন করে দিলে সেটি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অসীম রহমতে মাত্র 3 মাসের মধ্যে সম্পূর্ণ একটি লিভারের আকার আকৃতি লাভ করে এবং সম্পূর্ণ কার্যক্ষমতা লাভ করে মানুষটিকে একদম রোগাক্রান্ত মানুষটিকে একদম সুস্থ সবল করে দীর্ঘায়ু লাভে সক্ষম করে তোলে। অন্যদিকে যার শরীর থেকে 3/1 অংশ লিভার গ্রহণ করা হলো, তার শরীরেও মাত্র 3 মাসের মধ্যে সেই লিভারটি সম্পূর্ণরূপে আগের পর্যায়ে পৌঁছে যায় এবং এটি খুব সুন্দরভাবে একটি আল্ট্রাসোনোগ্রাফিতে করে খুব সহজভাবে আমরা নির্ণয় করতে পারি। এটি একটি বিস্ময়কর ব্যাপার। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর একটি অপার মহিমা, যে কারণে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা এভাবে উন্নত মানের চিকিৎসা দিয়ে বহু মানুষকে নতুন জীবন দান করছেন এবং যিনি লিভার দান করছেন তিনিও সৃষ্টির প্রতি, স্রষ্টার প্রতি ভালোবাসা এবং মায়া মমতার নিদর্শন রেখে চরম প্রশান্তি লাভ করছেন।
জি, স্যার অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর এবং সাবলীল ভাষায় আজকের যে বিষয়টি ছিল হেপাটাইটিস ও প্রতিকার এই বিষয়ে দর্শকদেরকে জ্ঞান দান করেছেন, দর্শকের প্রশ্নগুলোর সমাধানের পথ বের করেছেন। আহ দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা এত রাতেও আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ আজকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এম সাইদুল হক স্যার। স্যার আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকের সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আমরা আগেই বলেছিলাম যে সময় স্বল্পতার জন্য আসলে আমরা আপনাদের আরো প্রশ্ন নিতে পারিনি। সামনের প্রোগ্রামগুলো আপনাদের সাথে আবার দেখা হবে স্যারকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেডিটক ডিজিটালের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে।